রাজকুমারী মেমব্লসম। এই গল্প থেকে আমরা শিখব সৌন্দর্য আর আবেগের মোহ কিভাবে আমাদের বিচার শক্তিকে ঢেকে দেয়, আর সত্যিকারের সুখ কখনো ক্ষণিক আকর্ষণে নয়, বরং ধৈর্য ও বিচক্ষণতায় লুকিয়ে থাকে। আপনি কি কখনো এমন কোনো সিদ্ধান্ত নিয়েছেন যা মনে হয়েছিল একদম সঠিক, কিন্তু পরে বুঝলেন তা ছিল শুধু আবেগের বশে? আজকের এই গল্প আপনাকে সেই সত্য উপলব্ধি করাবে। বহু বছর আগের কথা। এক রাজ্যে বাস করতেন এক রাজা আর এক রানী। তাদের একটির পর একটি সন্তান চলে গিয়েছিল অকালে। অবশেষে একটি মাত্র ছোট্ট মেয়ে তাদের ঘর আলো করে রইল। রাজা রানী তাকে নিয়ে এতটাই উদ্বিগ্ন ছিলেন যে সারা পৃথিবী থেকে সেরা ধাত্রী খুঁজে আনার জন্য ঢোল পিটিয়ে ঘোষণা করা হলো। সেদিন রাজপ্রাসাদ ভরে গেল দেশ বিদেশ থেকে আসা ধাত্রীদের ভিড়ে। রানী একটি ছায়া ঢাকা বনের ধারে বসে একে একে তাদের দেখতে লাগলেন। বেশিরভাগই ছিল সুন্দরী ও প্রাণবন্ত, কিন্তু একজন ছিলেন কালো চামড়ার, কুৎসিত দেখতে, এবং কেউ তার ভাষা বুঝতে পারছিল না। রানী তাকে তাচ্ছিল্যের সাথে বিদায় করে দিলেন, কিন্তু সেই নারী চলে গিয়ে একটি ফাঁপা গাছের ভেতরে লুকিয়ে সব কিছু দেখতে লাগলেন। রানী যাকে বেছে নিলেন সেই ধাত্রীকে সাপে কামড় দিল, আরেকজনের মাথায় ঈগল বড় একটি কচ্ছপ ফেলে দিল। তৃতীয় জন গাছের কাঁটায় চোখ হারালেন। রানী যখন হতাশ হয়ে ফিরে যাচ্ছিলেন, তখন পেছন থেকে ভেসে এলো বিদ্রূপের হাসির শব্দ। ঘুরে দেখলেন সেই বিতাড়িত নারী হাসছে, উপহাস করছে সবাইকে, এমনকি রানীকেও। রানী তাকে গ্রেফতার করতে আদেশ দিতে যাবেন, তখন সেই নারী আসলে তিনি ছিলেন পরী ক্যারাবস। আগুনের রথে চেপে উড়ে গেলেন হুমকি ছুড়ে দিতে দিতে। রাজা বিমর্ষ হয়ে বললেন, আমরা সর্বনাশ করে ফেললাম। ইনি হলেন পরী ক্যারাবস, যার সাথে আমার ছেলেবেলা থেকেই শত্রুতা। রানী কান্নায় ভেঙে পড়লেন, কিন্তু রাজা সাহস করে পরামর্শ সভা ডাকলেন এবং সিদ্ধান্ত হল রাজকুমারীর জন্ম নামকরণ অনুষ্ঠানে হাজারো লীগের মধ্যে থাকা সব ভালো পরীদের আমন্ত্রণ জানানো হবে। 5 জন পরী এলেন অনুষ্ঠানে। তারা একে একে রাজকুমারীকে উপহার দিলেন অসাধারণ সৌন্দর্য, প্রখর বুদ্ধিমত্তা, কণ্ঠস্বর যেন বুলবুলি পাখির, সাফল্য যা সে পথে হাঁটবে সেখানে। কিন্তু 5ম পরী মুখ খুলতেই ধরাম করে চিমনি দিয়ে নেমে এলেন ক্যারাবস। কালিতে মাখা রাগে ফুঁসছেন। তিনি চিৎকার করে বললেন, এই মেয়ে 20 বছর বয়স পর্যন্ত সবচেয়ে হতভাগ্য জীব হয়ে থাকবে। সকলে কাঁদতে লাগল, কিন্তু ক্যারাবস অট্টহাস্য করে চলে গেলেন। 5ম পরী তখন বললেন, আমি তাকে 20 বছরের পর দীর্ঘ সুখী জীবন দেব। রাজকুমারীর নাম রাখা হলো মেমব্লসম। বসন্তের মতো তাজা, ফুলের মতো প্রস্ফুটিত। রাজা তার জন্য একটি উঁচু মিনার বানালেন। কোনো জানালা নেই, বাইরের পৃথিবীর সাথে কোনো যোগাযোগ নেই। সেখানে মোমবাতির আলোয় বড় হতে লাগল মেমব্লসম। বছরের পর বছর কেটে গেল। মেমব্লসম বড় হলো, সুন্দর, বুদ্ধিমতী, কিন্তু বন্দী। সে কখনো সূর্য দেখেনি, কখনো আকাশের তারা দেখেনি। একদিন খবর এলো, রাজা মার্লিনের ছেলের পক্ষ থেকে দূত ফানফারোনেট এসেছেন তাকে বিয়ের প্রস্তাব নিয়ে। রাজকুমারী জানালা দিয়ে দেখতে চাইলেন তাকে। তার দাসীরা মিনারের দেয়ালে সুই দিয়ে একটি ছোট্ট ছিদ্র করে দিল। প্রথমবার দিনের আলো দেখলেন মেমব্লসম, আর দেখল ফানফারোনেটকে। সাদা ঘোড়ায় চড়ে, হীরা মুক্ত খচিত পোশাকে, মাথায় লাল পলক নিয়ে
যেন রাজপুত্র। মেমব্লসমের মন চলে গেল। সে বলল, আমি এই দূতকেই বিয়ে করব, রাজকুমারকে নয়। রাজা রানী তাকে মুক্তি দিলেন, কিন্তু সেই মুহূর্তে ক্যারাবস আবার এলেন। একটি পেঁচা মেমব্লসমের গায়ে মাকড়সার জাল বোনা কুৎসিত শাল ছুঁড়ে দিল। রানী সেটা খুলতে পারলেন না। সেই রাতে সবাই যখন ঘুমিয়ে পড়ল, মেমব্লসম ফানফারনেডের হাত ধরে পালিয়ে গেল। রাজার ছোড়া আর রানীর মণিমাণিক্য খচিত রুমাল চুরি করে তারা ছোট্ট একটি নৌকায় উঠল। কোথায় যাবে? স্কুইরেল দ্বীপে, নির্জন, দূরে, কেউ খুঁজে পাবে না। কিন্তু সত্যিটা তখনই বেরিয়ে পড়তে শুরু করল। দ্বীপে পৌঁছে ফানফারনেড বলল, এখানে খাবার নেই, তুমি এত ঘুমিয়ে আছো কেন? আমি তো ক্ষুধায় মরছি। মেমব্লসম বিস্মিত হয়ে গেল। সে বলল, আমি তোমার সাথে আছি, এটাই কি যথেষ্ট নয়? ফানফারনেড ঠান্ডা গলায় বলল, যথেষ্ট না, আমি খাবার চাই। মেমব্লসম কাটা ঝোপ পেরিয়ে হাত ছিঁড়ে ফেলে বনে বনে খাবার খুঁজল, কিন্তু কিছুই পেল না। তখন একটি গোলাপ গাছ তার কান্নায় ভিজে উঠল আর কোমল কণ্ঠে বলল, ওই গাছের গুঁড়িতে মধু চাক আছে, কিন্তু ফানফারনেডকে দিও না। মেমব্লসম মধু নিয়ে ছুটে গেল ফানফারনেডের কাছে, বলল, দেখো, তোমার জন্য খুঁজে পেয়েছি। কিন্তু সে একটুও ধন্যবাদ না জানিয়ে পুরোটা একাই খেয়ে ফেলল। একটি ওক গাছ তখন মেমব্লসমকে এক কলস দুধ দিল। সেও সেটা ফানফারনেডের হাতে তুলে দিল। সে এক চুমুকেই সব শেষ করে কলসটা ভেঙে ফেলল। বলল, তুমি তো খাওনি, তাই তোমার তেষ্টা নেই। তখন মেমব্লসম একা বসে বসে কাঁদতে লাগল। একটি বুলবুলি পাখি তাকে বলল, এই ঝোপের নিচে মিষ্টি আর চিনির বাদাম আছে, এবার নিজে খাও। এবার সে নিজে খেল। ফানফারনেড দৌড়ে এলো কেড়ে নিতে, কিন্তু মেমব্লসম রানীর মণিমাণিক্যের অদৃশ্যকারী শক্তিতে লুকিয়ে গেল। এরই মধ্যে রাজার সৈন্যরা দ্বীপে এসে পৌঁছালো। মেমব্লসম রাজার ছোড়া দিয়ে শত্রুদের ঠেকালো, ফানফারনেডকে বাঁচালো। কিন্তু তখন ফানফারনেড ভাবল, এই মেয়েটাকে সরিয়ে দিতে পারলে মণিমাণিক্য আর ছোড়া নিয়ে পালানো যাবে। সে মেমব্লসমকে সমুদ্রে ধাক্কা দিল, কিন্তু মেমব্লসম সরে গেল আর ফানফারনেড নিজেই পড়ে গেল গভীর সমুদ্রে। সে আর উঠতে পারল না। ঠিক সেই মুহূর্তে আকাশ থেকে দুটো রথ ছুটে এলো। একটি আলোময় হাঁস আর ময়ূরে টানা, অপরটি অন্ধকার বাদুর আর কাকে টানা। ভালো পরি ও ক্যারাবসের মধ্যে প্রচণ্ড যুদ্ধ হলো আকাশে। শেষমেশ ক্যারাবস পরাজিত হয়ে পালালো। পরি মেমব্লসমকে বললেন, 20 বছরের অভিশাপ শেষ হয়েছে রাজকুমারী, এখন তুমি স্বাধীন। পরি তাকে সোনার ব্লকেডের পোশাক পরালেন, চুলে হীরা আর পান্নার গহনা দিলেন। তারপর রাজকুমারী দেশে ফিরে গেলেন। আর এইবার রাজা মার্লিনের আসল রাজপুত্র নিজেই এলেন। ফানফারনেড যেখানে শুধু চেহারা ছিল, রাজপুত্র ছিলেন তার চেয়ে শতগুণ সুন্দর, সাহসী এবং সত্যিকারের ভালো মানুষ। মেমব্লসম বুঝলেন, সত্যিকারে মানুষ চেনা যায় কাজে, চেহারায় নয়। তাদের বিয়ে হলো, আর সকল দুঃখ কষ্ট ভুলে তারা সুখে জীবন কাটাতে লাগলেন। প্রিয় বন্ধু, রাজকুমারী মেমব্লসমের গল্প কিন্তু শুধু রাজকন্যার গল্প নয়, এটা আমাদের সবার গল্প। আমরাও প্রতিদিন এমন মুহূর্তে পড়ি যখন চোখ ধাঁধিয়ে যাওয়া চেহারা আর পরিস্থিতি আমাদের সঠিক বিচার করতে দেয় না। এই গল্পের প্রথম শিক্ষা, আবেগ ও আকর্ষণ সাময়িক, কিন্তু চরিত্র চিরস্থায়ী। ফানফারনেড সুন্দর ছিল বাইরে, কিন্তু ভেতরে ছিল স্বার্থপর ও কৃতঘ্ন। জীবনে মানুষ বেছে নেয়ার সময়, বন্ধু হোক, সঙ্গী হোক বা ব্যবসায়িক অংশীদার,
শুধু চেহারা বা প্রথম ছাপ দেখবেন না, দেখুন সে সংকটে কিভাবে ব্যবহার করে। দ্বিতীয় শিক্ষা, নিজের প্রতি সদয় হন। ম্যাম ব্লসম বারবার নিজের ক্ষুধা তৃষ্ণা ভুলে অকৃতজ্ঞ মানুষকে খাওয়ালো, কিন্তু বুলবুলি পাখি যখন বলল নিজে খাও, তখনই সে সঠিক কাজ করল। আপনিও যদি সারাক্ষণ নিজেকে শেষ করে দেন অকৃতজ্ঞদের জন্য, তবে এগিয়ে আসার সময় হয়েছে। নিজেকে ভালোবাসুন, নিজের যত্ন নিন। তৃতীয় শিক্ষা, ধৈর্যের ফল সুমিষ্ট। ম্যাম ব্লসম 20টি বছর বন্দী ছিলেন, কিন্তু সেই অন্ধকার সময়ের পর তার জীবনে আসলো আসল সুখ। আপনার জীবনেও হয়তো এখন কঠিন সময় যাচ্ছে, হয়তো মনে হচ্ছে আলো নেই, কিন্তু মনে রাখবেন অভিশাপের মেয়াদ শেষ হয়, অন্ধকারের পর সূর্য ওঠে। তাই আজ থেকেই আবেগের মোহে নয়, বিচার বুদ্ধিতে সিদ্ধান্ত নিন। যে আপনাকে সত্যিকারে ভালোবাসে সে আপনার কষ্টে পাশে থাকবে, আর যে কেবল নিজের সুবিধার জন্য কাছে আসে তাকে ছেড়ে দেয়াই ভালো, তাকে ছেড়ে দেয়াই বুদ্ধিমানের কাজ। আপনার প্রতিটি দিন হোক সঠিক মানুষ চেনার, নিজেকে ভালোবাসার আর ধৈর্য ধরে স্বপ্ন পূরণ করার দিন। কারণ আপনার জীবনেও সেই রাজপুত্র আসবে, সেই সুযোগ আসবে যেদিন আপনি সত্যিকারের প্রস্তুত থাকবেন। ধন্যবাদ, ভালো থাকুন, সুন্দর থাকুন।